Ready? Okay, great. Slow motion. আমি মানে আসলে আমি একটু ভয়েই ছিলাম যে এরকম একটা ছবি মানে মানে রিলিজটা কবে হবে, রিলিজটা খুব দরকার, মানে যেহেতু খুব প্রাসঙ্গিক ছবি। থ্যাঙ্কফুলি এখন রিলিজ হচ্ছে, আই এম ভেরি এক্সাইটেড। আর আমি না ভাবতে পারিনি ফেস্টিভ্যালে, মানে কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আমি গিয়ে বুঝলাম ঠিক কতটা মানে মানে হিউজ একটা রেসপন্স আমরা পেয়েছিলাম। মানে রীতিমতো আমি এরমভাবে কখনো দেখিনি নন্দনে, মানে সিঁড়িতে প্রতিটা ধাপে লোকজন বসে আছে, সামনে বসে আছে, মানে সিট তো ছেড়ে লোকজন দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিতে পারছে না, কিন্তু ছবিটা সেই শক্তি দেখে গেছে। তো মানে যেহেতু সেই শক্তিটা আমি দেখলাম ছবিটার আছে, তাই আমার তো মনে হয় ডেফিনেটলি এই ছবিটা মানে আরও বাকি সব দর্শকের কাছে পৌঁছানো উচিত। এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ বার্তা, মানে কিছুটা লুকানো কিছুটা ওপেনলি বলা আছে, এবং সেই বার্তাগুলো আমি চাই সবার কাছে পৌঁছক। আমার বাবা খুব সুন্দরভাবে সাজিয়েছেন ছবিটাকে। মানে আমি যখন ফার্স্ট দেখেছিলাম ছবিটা আর তারপরে নন্দনে যখন দেখি তখন বোধহয় একটা মাইনার এডিট চেঞ্জ হয়েছিল, কিন্তু ওই মাইনার এডিট চেঞ্জেই ছবিটা পুরো মানে অন্যরকম হয়ে গেছে। বিকজ মানে ব্যাপারটা খুব একটা লিনিয়ার না, মানে যেটা বলছিলেন মানে সত্যপ্রিয়দা বলছিলেন যে বাবা সময়কে ভেঙে দিয়েছে ছবির ভেতরে। আর আমার বাবা পছন্দ করে একটুখানি সময়, একটু 180 ডিগ্রির রুল এগুলো ভাঙতে একটু পছন্দ করে, ট্রেডিশনস ভাঙতে পছন্দ করে। কিন্তু এখানে আমি বলবো ট্রেডিশন শুধু ভাঙা হয়নি, ট্রেডিশনকে অলসো মেনটেন করা হয়েছে। সেটা নাটকের দল হোক বা আমাদের যে একটা মফস্বলে কালচার আছে যে মানে নাটকের দল এখনও ওখানে মানে তৈরি হয়, আর তারা আস্তে আস্তে কলকাতা শহরে আসে এবং কলকাতা শহরের ওপর রাজত্ব করে, না গুড ওয়ে আমি বলছি। তো সেইরকম একটা মানে মানে কী বলবো প্রেক্ষাপটে এই ছবিটা মানে তৈরি হয়েছে। আমার চরিত্রটাও মানে খুবই ইন্টারেস্টিং, একটা মফস্বলের মেয়ে কীভাবে কলকাতায় এসে কতটা তার মধ্যে চেঞ্জেস আসে, কীভাবে আসে, আর কতটাও একদম সেরকম সেমই রয়ে যায়। সো এটাই হচ্ছে আমার অভিজ্ঞতা। এবং থিয়েটারের ব্যাকগ্রাউন্ডে কত কিছু হয় এবং সেই সম্পর্ক সেইগুলো নিয়ে হ্যাঁ একদমই, যেহেতু এই ফিল্ডে তুমি অলরেডি রয়েছো, সেই এক্সপ্লোরেশন দেখা যাচ্ছে। মানে সেই জন্য আমি খুব রিলেট করতে পেরেছি। মানে আমার মানে বাবা খুব অন্যরকমভাবে ডিরেক্ট করে। মানে আমি আর ঋতু মজা করছিলাম প্রথমবার যখন ছবিটা দেখবো যে এবার বুঝতে পারবো গল্পটা কী ছিল, কারণ আমাদের পুরো স্ক্রিপ্টটা কখনোই দেওয়া হয়নি, আমাদের ভেঙে ভেঙে দেওয়া হয়েছিল জাস্ট যতটুকু দরকার। যেহেতু সিনেমাটাও খুব মানে কি বলবো মানে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি ওরমভাবে লেখা নয়, তাই আমরা পারফরমেন্সটাও ওইভাবে করেছি। আজকের দিনে আমাদের এই অংশটা করতে হবে, কীভাবে করতে হবে আমার বাবা আমাদেরকে বলে দিত, খুব ডিটেলে খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে দিত। এবং তুমি যদি অ্যাজ অ্যান অ্যাক্টর ডিরেক্টরকে ট্রাস্ট করতে পারো, ইট ইজ দ্য আলটিমেট টেস্ট ইন অ্যান অশোক বিশ্বনাথন ফিল্ম, টু ট্রাস্ট দ্য ডিরেক্টর। আমার জন্য সেটা খুবই সহজ ছিল, টু ট্রাস্ট হিম অ্যাজ মাই ডিরেক্টর। তো আমার একদমই অসুবিধা হয়নি। আমাকে যতটুকু করতে বলা হয়েছে, যেভাবে করতে বলা হয়েছে আমি আমার মতো করেছি। এমন নয় যে আমার পারফরমেন্সে না এটা এইভাবে করো মানে এইভাবেই করো, সেরকম নয়, কিন্তু একটা আন্দাজ দিয়ে দিয়েছিলেন আর সেইভাবে আমি পারফর্ম করেছি। আর খুব সুন্দর লাইট দিয়ে খেলা হয়েছে। মানে আমরা যে থিয়েটার লাইটগুলো যখন দেখি উইদিন আ ফিল্ম, ওটা আরও সুন্দর লাগে, বিকজ ওটা আরও বেশি মানে আমরা ডিফারেন্সটা বুঝতে পারছি। মানে কীভাবে মানে একটা আমরা ব্যাক স্টেজ একটা সিন আছে যেখানে আমি ব্যাক স্টেজে দাঁড়িয়ে আছি, আর স্টেজ থেকে আমার মানে লাল লাইট, একটা নীল লাইট এরকমভাবে আসছে, মানে ইউ ফিল ড্রেঞ্চড ইন দ্য লাইট অ্যান্ড দেন ইউ ফিল আ লাইভ। আমার মনে হয় ওটা খুব সুন্দর একটা মানে। আর অফকোর্স খুনসুটি, প্রেম, ঝামেলা, হায়ারার্কি এগুলো তো থাকবে, আর এগুলো প্রচণ্ড হিউম্যান আমাদের নেচারে থাকে। তো যতটা আমরা গল্পটা সামনে যেভাবে তৈরি করছি তার পেছনে আরও কত গল্প আছে, সেই গল্পগুলো এক্সপ্লোর করা হয়েছে অবশ্যই। এবং একটু আগে তুমি বলছিলে যে বাবা সবচেয়ে ট্র্যাডিশন মেনে থাকবে এমন নয়, সেটাকে ভাঙে। হ্যাঁ, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যেহেতু আমার বাবা ট্রেডিশনটা জানে তাই ভাঙতে পারে, তাই জন্য এখানে বারবার ট্রেডিশনটাকে দেখানো হয়েছে তারপরে ভাঙা হচ্ছে। এমন নয় যে কেউ তুমি ট্রেডিশন না জেনে কী করে ভাঙবে, তো ওটাই। এবং সেটা কতটা সিঙ্কিং করতে সুবিধা হয়েছে, কারণ তুমি এখন কন্টেম্পোরারি টাইমে এবং বাবা এত আগের এবং ট্র্যাডিশন জেনে সেটা ভাঙছে, সেটা সিঙ্কিং করতে কতটা সুবিধা? না আমার কি বলতো, মানে বাবার সিনেমা যদি প্রথম থেকে দেখে থাকো তখন যেই টাইপ অফ মানে কি বলবো মানে রেভলিউশনারি কাজ করেছে বাবা, এটা কিছুই না কম্প্যারেটিভলি। এটা ইনফ্যাক্ট তুমি কীভাবে বলবো, অফকোর্স একটা
ব্রেক অফ মানে এখনও লোকজন অত এরকম ছবি বানায় না খুব একটা, মানে উইচ ইজ স্যাড আই উড সে সামটাইমস। আমার মনে হয় যে এক্সপেরিমেন্ট করে গল্প বলার মধ্যে যে মজাটা আছে, আমি বলছি না রিলেটেবল হবে না, কারণ এই ছবিটা আমি জানি না লোকজন দেখলে আমার মনে হয় তারা খুব রিলেট করতে পারবে, কারণ প্রচুর রিলেটেবল প্রাসঙ্গিক জিনিসপত্র আছে। একজন মানুষের লোনলিনেস মানে একাকিত্বটা নিয়ে যে কি সুন্দরভাবে কয়েকটা অদ্ভুত সিন, আমরা একা থাকলে কি করি, আমরা একটা স্বপ্নের জগতে চলে যাই, তো সেই স্বপ্নের জগৎ থেকে অ্যাকচুয়ালি এখানে ফিল্মে শোকেস করা হয়েছে বিভিন্ন সিন। তো আমার মানে হাউ ডাজ ডিপ্রেশন লুক, সো ইটস ভেরি ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। কি বলবেন? হেমন্তের অপরাহ্ন ছবিটা নিয়ে অনেক দিন ধরেই আমিও অপেক্ষায় যে মানুষ যদি দেখেন, তার একটা বড় কারণ হচ্ছে অশোক বিশ্বনাথনের ছবিতে অভিনয় করা। এটা একটা বড় সৌভাগ্য, কারণ অশোক বিশ্বনাথনের ছবি যারা সিনেমা সত্যিই ভালোবাসেন, যারা সিনেমাকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নয়, সিনেমাকে একটা চিন্তা, একটা বোধের জায়গা থেকে দেখেন, তাদের কাছে অশোক বিশ্বনাথনের ছবি সবসময় নতুন কিছু বার্তা দেয়, নতুন ভাবনার জন্ম দেয়। এবং সেই জায়গা থেকে কিছু সংলাপ, কিছু প্রলাপের মতো ছবি সারা দেশকে, সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল ওই রকম একটা ছবি। সেই পরিচালকের ছবিতে অভিনয় করতে পারাটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। এবং যখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি দেখানো হয়, আমার মনে আছে নন্দনে মাটিতে বসেও মানুষ দেখেছেন, কারণ প্রচুর মানুষ এসেছিলেন ছবিটি দেখতে। ছবিটি অন্য ভাবনার কথা বলে, ছবিটি বিশ্বব্যাপী রাজনীতির কথাও যেরকম বলে, সেরকম একটি মফস্বলের নাটকের দলের সেখানকার ব্যক্তিগত মানুষদের সম্পর্ক নিয়েও কথা বলে। এখানে এই পোস্টারটির মতোই দেখা যাচ্ছে যে সময় একটা বড় ভূমিকা পালন করে, যেরকম এই গল্পটাতে, এই ছবিতে সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, থিয়েটার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবটাকে নিয়েই এই ছবিটি একটু ভালো করে দেখার মতো ছবি, শেখার মতো ছবি, এবং সেই রকম একটা কাজের অংশ হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এবং অশোক বিশ্বনাথের সাথে কাজ করা এবং তার কাজ ডেফিনেটলি দেখেছে, এবং সে এত বছর পর আবার কাজ করছে, সেইটা অনেক দিন পর উনি কাজ করছেন, সেইটা আমার কাছে একটা খুব আগ্রহের ব্যাপার ছিল যে আমাকে অফার করেছিলেন এই চরিত্রটি। এবং চরিত্রটিও হচ্ছে, আমি যে চরিত্রটি অভিনয় করেছি রাজেশ বলে, রাজেশ একটি মফস্বলে থিয়েটার দলে অভিনয় করে। সো থিয়েটারের কানেক্টটা অশোক বিশ্বনাথন অবশ্যই উনি জানতেন আমার সাথে থিয়েটারের কানেক্টটা। এবং এখন কাজ করতে গিয়ে আমার যেটা ভালো লাগলো যে ফিল্ম মেকিংয়ের কিছু ল্যাঙ্গুয়েজ এখনও ওনার এত পার্সোনাল, এত ভালোবেসে উনি সেই ফিল্ম মেকিংয়ের ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করেছেন যে সেই ভাষ্যটা আস্তে আস্তে হয়তো আমাদের এই ফাস্ট পেস পৃথিবীর সিনেমার ল্যাঙ্গুয়েজ থেকে হারিয়ে গেছে। এখন আমরা 8 সেকেন্ড 10 সেকেন্ডের রিলে আটকে গেছি, তো সেই রিলের আটকে যাওয়া পৃথিবীতে যখন ক্রমশ কন্টেন্ট ছোট হচ্ছে, সেই রকম একটা পৃথিবী, একটা ক্ষয়িষ্ণু পৃথিবীতে দাঁড়িয়ে ওনার ফিল্ম মেকিংটা এত পার্সোনাল, এত প্রাসঙ্গিক, এত আইডিওলজিক্যাল, সেইটা কাজ করতে একজন শিক্ষার্থী হিসেবে সবসময় খুব ভালো লাগে। হ্যাঁ, এইটা একটা বিরাট বিশ্লেষণের জায়গা আমি ধরেছি, যে নাটক এবং চলচ্চিত্র এই দুটোর মধ্যে সম্পর্কটা কি। নাটককে কি চলচ্চিত্রায়িত করা যেতে পারে? যদি আমরা চলচ্চিত্রের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে প্রথম দিকে কিন্তু ওই নাটককেই চলচ্চিত্রায়িত করা হতো। হীরালাল সেন কিন্তু আলিবাবা করেছিলেন অমরেন্দ্রনাথ দত্তের পরিচালনায় একটি নাটকের চলচ্চিত্রায়ন হিসেবে। দাদা সাহেব ফালকের অনেক আগে, মানে রাজা হরিশ্চন্দ্রের আগে, পুন্ডালিক বলে একটা ছবি হয়েছিল, যেটা একটা নাটক। ওদের নাটককে চলচ্চিত্রায়িত করা হতো। কিন্তু আমি এখানে বলছি যে রসটা আমরা পাই নাটক দেখে, যে আমাদের সামনে কিন্তু জীবন্ত সেই চরিত্ররা অভিনয় করছে, সেটাকে একটা ক্যামেরা দিয়ে যদি আমি তুলি, সেই রসটা কি পাবো? হয়তো পাবো না। কিন্তু যদি ক্যামেরা একটা অন্য কিছু করে, অন্য ভাষায় কথা বলে, ক্যামেরার নিজস্ব ভাষায়, তাহলে হয়তো সেই রসটা বেরিয়ে আসতে পারে। অর্থাৎ ক্যামেরা অ্যাঙ্গেলকে পাল্টে পাল্টে নিয়ে, ম্যাগনিফিকেশনকে পরিবর্তিত করে, ক্যামেরার বিচরণকে ব্যবহার করে, অর্থাৎ ট্র্যাক শট, ক্রেন শট। তার জন্য এই ছবিতে প্রচুর ট্র্যাক এবং ক্রেন। তো আমার ছবি নাটক এবং চলচ্চিত্রের মধ্যে সম্পর্কটা কি, এবং সেই সম্পর্কটা নাটক এবং চলচ্চিত্রের বাইরে এসে বাস্তবে চলে এসেছে। তো বাস্তবের মধ্যেও সেই আলো আধারি রহস্যময়তাটা চলে এসেছে, এবং কিছু কিছু সময়
স্বপ্ন যেন ভীষণ বাস্তব হয়ে উঠেছে। আসলে এখানে সময়টাকে খুব বড় করে আপনি ধরেছেন, সময়টাকে সেটা যদি একটু বলেন আমাদের। আমরা শুরু করেছি এটা মানে কোভিডের ঠিক আগে, অর্থাৎ 2020 আগের বছরে 2019-এ একটি খুবই একাকী মানুষকে নিয়ে, এখানে সমস্ত চরিত্রই এক অর্থে ব্রাত্য। আমরা এখানে দলিত সম্প্রদায়কে বেশি করে ধরেছি, মধ্যবিত্ত যদিও। কেন্দ্রীয় চরিত্র একাকী, অকৃতদার এবং অবসরপ্রাপ্ত। তার জীবন যেন একেবারে শান্ত জলের মতো, তরঙ্গহীন। সেখানে একটা মফস্বলের দলে অভিনয় করতে এসে সে জীবনের তরঙ্গ খুঁজে পায় এবং নানা ধরনের সম্পর্কে সে জড়িত হয়ে পড়ে, বিশেষ করে দুটি সম্পর্ক। একটি ছেলের সঙ্গে, রাজেশ, ভদ্রলোকের নাম সুধীর, যে চরিত্রে অবতীর্ণ হয়েছেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়, আর রাজেশ করছেন ঋতব্রত। আর আরেকটি পাপিয়া বলে আরেকটি মেয়ে, বাচ্চা মেয়ে, অনেকই ছোট, যে চরিত্রে অবতীর্ণ হয়েছে অনুষা। এই দুজনের সঙ্গে যে সম্পর্ক, তার মাধ্যমে একটা তরঙ্গ তৈরি হয়, কিন্তু তারপরে কোভিড এসে সব কিছু চুরমার করে দেয়, আবার সেই একাকী জীবনে সে ফিরে যায়। তারপরে কিভাবে আস্তে আস্তে তার থেকে সে বাইরে আসে, সম্পর্কগুলো কি হয়, এবং তার নিজস্ব ছেলে পড়াশোনার জন্য ইউক্রেনে, সে কীরকমভাবে বিপন্ন হয় এবং তার একাকিত্ব কিভাবে মাঝে মাঝে তাকে গ্রাস করে। তার মৃতা স্ত্রী মাঝে মাঝে ফিরে আসে, হয়তো স্বপ্নে, বা বাস্তবটাই যদি স্বপ্নের মতো হয় সেই রকম। সেটা নিয়েই কিন্তু আমার মূল ছবি। আর অশোক আজকে গৌতম দা পোস্টার রিলিজ করলেন, এবং এত সুন্দর একটা মুহূর্ত, রবীন্দ্র জয়ন্তীর দিনে এরকম অনুষ্ঠান, এবং কবে নাগাদ মুক্তি পাবে? জুন মাসে, জুনে হচ্ছে, এবং আমি চাইবো যে প্রচুর মানুষজন এটা দেখে এর আনন্দটা নেন। মানে এটা তো একদম বাস্তবধর্মী ছবি নয়, কিন্তু তার মধ্যে বাস্তবতার একটা আবেজ আছে। অতএব এখানে বিনোদন আছে, গান আছে, কিন্তু সেই সঙ্গে একটা বিশ্লেষণ এবং মানুষের মনের ভেতরে প্রবেশ করার একটা চেষ্টা।